নমস্কার, আমি মানসী চলে এসেছি আপনাদের সামনে নিয়ে আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর যেই বুঝতে পেরেছেন যে আমার সঙ্গে দেখা হওয়ার সময়টা চলে এসেছে, তখন নিশ্চয়ই আর একটু ভালো হয়ে গেছেন। আমি জানি, আমি তো আরো ভালো হয়ে গেছি, কারণ আমি জানি এরকম একটা সময় এলেই আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যায়। এবং প্রত্যেকবারের মতো এবারেও 4 জন বিশিষ্ট মানুষ আছেন আমাদের মঞ্চে আপনাদের সঙ্গে নানা রকম মনের কথা, মনের সত্যি শেয়ার করে নেওয়ার জন্য। তার কারণ এটা হয়, অনেকেই সব জায়গায় সত্যি বলতে পারেন না। ওই জন্য আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যে প্ল্যাটফর্মে সবাই নির্দ্বিধায় নিজের মনের সত্যিগুলো উজাড় করে দিয়ে যাবেন। আর যে সত্যির মাধ্যমে আমরা প্রাণিত হব, আমরা প্রাজ্ঞ হব, আমরা ঋদ্ধ হব, এবং আপনারাও একই সঙ্গে অনেক অনেক অনেকখানি অনেকটা প্রাণ শক্তি পাবেন, যে প্রাণ শক্তি আপনাদেরকে আপনাদের জীবনের পথে এগিয়ে যেতে অনেকখানি সাহায্য করবে। আমি জানি আপনাদের দলে আমিও আছি। সেই জন্য কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিচ্ছি অনুষ্ঠান আড্ডা তক্ক গপ্প সঙ্গে সত্যি। সবার আগে পরিচয়ের পালা। আমার ডান দিকে একেবারে আছেন কুসুমিতা চক্রবর্তী। নমস্কার। কুসুমিতা নিজের সম্বন্ধে 2-3 কথা। হ্যাঁ, আমি কুসুমিতা চক্রবর্তী। আমি পেশায় একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। আমি কলকাতায় প্র্যাকটিস করি, এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে বর্তমানে যুক্ত একজন সাইকোলজিস্ট হিসেবে। থ্যাংক ইউ। তারপরে আছেন ঈশিতা ভট্টাচার্য। নমস্কার, আমার নাম ঈশিতা ভট্টাচার্য। আমিও পেশায় একজন কাউন্সিলর, সাইকোলজিক্যাল কাউন্সিলর। মানুষের মন নিয়ে কাজ করাই আমার মূলত কাজ। ওকে। তারপরে আমার পাশে আছেন দীপিকা রায়। নমস্কার, আমি দীপিকা রায়, লিলুয়া চকপাড়া থেকে এসেছি। আমি MA কমপ্লিট করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি। এবং বোধহয় তুমি বাচ্চাদের পড়াও? হ্যাঁ, আমি বাড়িতে টিউশন পড়াই। বেশ। এবং তারপরে আছেন বিশাখা সেনগুপ্ত। নমস্কার, আমি বিশাখা। আমি পেশায় সরকারি আধিকারিক। আমার ভীষণ পছন্দের বিষয় হচ্ছে গান। আর আমি এখন আমাদের মাননীয়া মানসী ম্যামের ছাত্রী। আমাদের পরিচয়ের পালা শেষ, আমরা যাব টপিকে। না, আজকে সবার আগে টপিকে যাব না, আজকে তার আগে কিছু ব্যক্তিগত আলাপচারিতায় যাই। তার কারণ ওই টপিকটা আমরা পরে আসবো। সব আগে আমি যাই কুসুমিতার কাছে। কুসুমিতার বাড়ি কোথায়? আমার বাড়ি অ্যাকচুয়ালি ত্রিপুরা, নর্থ ইস্ট ত্রিপুরার আগরতলায় আমার জন্ম, বড় হয়ে ওঠা। ক্লাস 12-এর পর থেকে আমি কলকাতায় আছি এবং আজকে 2025 প্রায় 12-13 বছর কলকাতায় আছি। এখানেই শিক্ষা এবং এখানেই এখন কর্মসূত্রে এখানেই। বেশ। বাড়ির এক মেয়ে? না, আমার দিদি আছে। দিদি আছেন? দিদি কি করেন? আমার দিদি ইঞ্জিনিয়ার, একটি কলেজে পড়ান, এবং দিদিরও 2টি ছোট ছোট মেয়ে আছে। আমার 2টি খুব মিষ্টি। মা বাবা আছেন? হ্যাঁ, মা বাবা আছেন। তারা সবাই ত্রিপুরা? ওরা সবাই। দিদি থাকেন কোথায়? দিদি ওখানে, ওদের কাছাকাছিই থাকেন। আচ্ছা, আপনাদের মনে হতে পারে যেমন ব্যক্তিগত প্রশ্ন করছি কেন, একটু ধৈর্য ধরুন, টপিকে আসবো তো, তখন হয়তো বুঝতে পারবেন। হয়তো কেন, তখন বুঝতেই পারবেন। আচ্ছা চলো, ঈশিতা কি এক মেয়ে? না, আমার একটা ছোট বোন রয়েছে। অলে বাবা, ওখানেও বোন আর এখানে তুমি দিদি। হ্যাঁ। ভেরি গুড। তোমাদের আদি বাড়ি কোথায়? আমাদের আদি বাড়ি কলকাতা। কলকাতাতেই? আচ্ছা। বালিগঞ্জ প্লেসে আমার বাড়ি। বালিগঞ্জ প্লেসের ঠিক কাছেই আমার বাড়িটা। মাগো, কিছু তো প্রমাণ পেলাম না তার। যাই হোক, বলো, তুমি আর তোমার বোন? আমি আর আমার মা বাবা আছে? মা বাবা রয়েছেন, আমার ঠাকুমাও রয়েছেন। ও মা গো, যিনি এই বছর 100-তে পা দিয়েছেন। এবং দেখো, বাড়ি 6 বালিগঞ্জ প্লেসের কাছে ঠাকুমা 100 পা দিয়েছেন। কিছু পাওনা ছিল ভাই। যাকে, ঠিক আছে, চলো নেবে লাভে। হ্যাঁ, তো মা বাবা আছেন? মা বাবা আছেন। বেশ ভালো কথা। বোন কি করে? বোন স্কুলের টিচার, DPS এ পড়ায় বোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুমি বলো, তুমি তো থাকো নির্বা, মা বাবা আছেন? হ্যাঁ, মা বাবা আর বোন আছে। ও, তোমারও বোন আছে? ছোট বোন আছে। ও, তুমিও দিদি? হ্যাঁ। সে কি করে? সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এখন 2nd ইয়ারে পড়ছে। উনি বাবাজি কোথায়?
এওটিতে, আদিসপ্তগ্রাম। ও তার মানে হুগলি, বাড়ি হ্যাঁ। খুব দূরে নয়। দূরে নয়, মোটামুটি একটু ডিস্টেন্স আছে। তোমার আদি বাড়ি কোথায় ছিল? সেই অর্থে বললে আমাদের একদম আদিপুরুষের বাড়ি হচ্ছে ঢাকা, পূর্ববঙ্গীয়, হ্যাঁ। কিন্তু আমার বাবার জন্ম এখানেই, কলকাতায় ল্যান্ডস্টাউন প্লেসে আমরা আগে থাকতাম, এখন নরেন্দ্রপুর। আচ্ছা, আর তোমার সন্তান? আমার দুই ছেলে সারস্বত সৌহার্দ্য। ওরা একজন সদ্য চাকরিতে জয়েন করেছে, আর একজন পড়াশোনা করছে। তো এবার যে প্রশ্নটা হয়তো অলরেডি সকলের মনে হয়েছে যে এত ব্যক্তিগত আলাপচারিতায় আজকে আমি যাচ্ছি কেন। আজকে আমাদের টপিকটা বড্ড ব্যক্তিগত টপিক। এই যে চারধারে এত হিংস্রতা বেড়ে যাচ্ছে, এত নির্মমতা বেড়ে যাচ্ছে, এবং এত নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, ছোট বড় বয়স্ক প্রৌঢ়া কেউ রেহাই পাচ্ছেন না। সেটা শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, সব দিক দিয়ে। আমি সবার কাছেই প্রশ্ন রাখছি, চারদিকে যে এই নৃশংসতা ঘটে চলেছে সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। রাজনীতিকে সরিয়ে দাও, রাজনীতিকে সামনে রেখো না, কারণ সবকিছুর ঊর্ধ্বে তো আগে আমরা মানুষ। তো আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি, আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি বলেই আজকে আমরা মানুষ হয়েও জন্তুর মতো কাজকর্ম করছি। একটা জন্তুর কাছে যেমন সম্পর্কটা কোনো ম্যাটার করে না, প্রয়োজনে শরীর ম্যাটার করে। প্রয়োজন শব্দটা ইউজ করলাম তার কারণ আছে, প্রয়োজনে শরীর ম্যাটার করে। সেখানে প্রয়োজনে মা সন্তানে উপগত হন, সন্তান প্রয়োজনে মাতে উপগত হয়। তারা সম্পর্ক চেনে না একটা বয়সের পর। একটা বয়স অবধি সম্পর্ক শব্দটা তাদের মধ্যে থাকে, তারপর আর থাকে না। মানুষের জগতে তো তা নয়। মানুষ তো তার রক্ত চিনতে পারে, তাহলে মানুষ তার মনুষ্যত্বকে চিনতে পারে, আজ কেন পারছে না? আজকের গল্প সঙ্গে সত্যি, এবারও নির্মম সত্যি। আমি শুরু করব তোমাকে দিয়ে। আচ্ছা, তো যেই ব্যাপারটা নিয়ে আপনি কথা বলছেন, সেই মানে যে এত নৃশংসতা কেন, এত জান্তব মানসিকতা কেন, একটা জিনিস লক্ষ্য করবেন, ধনঞ্জয়ের ব্যাপারটি যখন ঘটে আমি তখন অনেকটা ছোট, এবং আজকে গত 2024 বা 2025-এ দাঁড়িয়ে আর.জি. কর, সাউথ ক্যালকাটা ল কলেজ এবং একটি প্রিমিয়ার বিজনেস ইনস্টিটিউশন কলকাতার। তফাৎটা কোথায়? ওই ঘটনাটি ঘটেছিল, বা দিল্লির নির্ভয়া কেস আর একটু যদি আমি এগিয়ে যাই, সেটি ঘটেছিল ফাঁকা বাসে, ফাঁকা রাস্তায়, ফাঁকা ফ্ল্যাটে, নিরাপত্তা ছিল না। এবং এই তিনটি ঘটনা ঘটেছে একদম সব থেকে বাড়ির পরে যে নিরাপদ স্তর আমাদের, যে জায়গা সেকেন্ড হোম বলি, ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, হসপিটাল ক্যাম্পাস, ওই জায়গায়। আচ্ছা, আমি বর্তমানকালের একটি সমীক্ষা পড়ছিলাম আর কি, দেশ বিদেশের কিছু গবেষক মিলে করেছেন সেই সমীক্ষাটি। সেখানে বলা হচ্ছে যে ভারতের মতো দেশে লিঙ্গ বৈষম্য এখনো এতটাই মারাত্মক যে মেয়েদেরকে ঠিক একটি লিঙ্গ পরিচয়ের তো দূরের কথা, মানুষ হিসেবেই ভাবা হয় না। আমি এখনো শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে মা হইনি, কিন্তু আমার চারদিকে বা আমার বাড়িতে এমন অনেক বাচ্চারাই আছে যারা আমার সন্তান সম বয়সের দিক থেকে। সেই আর.জি. করের ঘটনার পর চেম্বারে যেই আমার কাছে আসতো, প্রথম 10-15 মিনিট আর.জি. কর নিয়েই কথা হতো, এবং 10 জনের মধ্যে 6 থেকে 7 জন বলতো, জানেন, আচ্ছা কি দরকার ছিল বলুন তো মেয়েটির প্রতিবাদ করার? মেয়ে তো। এই নির্মম সত্যিকে কোথায় রাখবো? এটা কিন্তু গল্প না, সত্যি। মানে একটি মেয়ে যে একটি চেস্ট মেডিসিনের মতো গুরুত্বপূর্ণ শাখায় পড়ছে, তার আজকের দিনে দাঁড়িয়ে এমডি কমপ্লিট করে একটা ভালো সিনিয়র রেসিডেন্টের পোস্টে চাকরি করার কথা ছিল, বা আরো উচ্চশিক্ষার জন্য সে যেতে পারতো, তার যেরকম রেকর্ড আমরা দেখেছি, সেই মেয়েটি প্রতিবাদ করেছিল। এবং এখনো অবধি, আজকে 1 বছর হতে যায়, এখনো অবধি বিচারটাই তো হলো না ঠিকঠাক।
সন্তান সে ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক না, তার লিঙ্গ পরিচয় যাই হোক না কেন, আগে যেন সেই সন্তান নিজেকে এবং অন্যকে একজন মানুষ হিসাবে ভাবতে শেখে। এটা খুব দরকার আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে। একটি মানুষের চাওয়া পাওয়া থাকতে পারে, তার হ্যাঁ না বলার সম্পূর্ণ অধিকার রয়েছে। যে সমীক্ষাটার কথা বলছিলাম সেই সমীক্ষাতেই বলেছে ছেলেরা না মনে করে যে মেয়েরা অ্যাকচুয়ালি ওদের ইচ্ছের কথাটা প্রকাশ করতে পারে না, সেজন্য ওরা নাকি কিউ দেয়। আমি তো ওপেন। বা কোনো মেয়ে যদি কখনো না বলে, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাটি ক্ষেত্রে আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, মেয়েটি না বলেছিল, বলেছিল যে আমার নো মিন্স আ কমপ্লিট অ্যান্সার, নো মিন্স নো মিন্স নো। হ্যাঁ, মেয়েটি বলেছিল যে আমার সাথে একজনের বিশেষ সম্পর্ক রয়েছে, আমি তাকেই বিয়ে করব, তাকে ভালোবাসি। কিন্তু যে অভিযুক্ত সে সেটি মানেনি। তারও কারণ সেই সমীক্ষাটিতে বলেছে মেয়েরা নাকি ওদের নিজের মনের কথাটা ঠিক করে বলতেই পারে না। ওরা না বলছে মানে অ্যাকচুয়ালি হ্যাঁ বলছে, মানে ছেলেটিকে বলছে আসো, আমাকে তো নিজের ইচ্ছের কথাটা বলতে শেখানো হয়নি, তাই আমি না বললাম মানে হ্যাঁ। বাবা, খুব ভালো, খুব ভালো। আর কি বলবো, মানে এগুলো শুনতে শুনতে মানে স্থবির হয়ে যাওয়া ছাড়া আর কিছু করার নেই। আমাদের একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, আমরা ব্রেকটা নিয়ে নিই, ব্রেকটা নিয়েই ফিরে আসবো আজকের আলোচনায়। সঙ্গে থাকবেন, কিসের সঙ্গে? গল্প, সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। নমস্কার, ফিরে এলাম ব্রেকের পর। সঙ্গে নিয়ে আপনাদের ভালোবাসার অনুষ্ঠান গল্প, সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আজকে আমরা বড় নির্মম সত্যি নিয়ে গল্প করছি। আমরা শুনলাম ওর কথা, ও একই কাজের মধ্যে আছে, নিশ্চয়ই ও অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে, তবে ওরটা আমরা একটু পরে শুনি দুটো। আমরা বরং চলে যাই তোমার কাছে। বলো, তুমি নিজে দাঁড়িয়েছো, পড়াশুনো করেছো, তোমার বোন পড়াশুনো করছে, তুমি অনেকগুলো বাচ্চাকে পড়াশুনো করাচ্ছ, তুমি চেষ্টা করছো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার, এবং এই পুরো জার্নিটার মধ্যে তুমি বহু পুরুষকেও তোমার পাশে দেখেছো, তোমার সঙ্গে দেখেছো একই সঙ্গে চলতে, তোমার উল্টো দিক থেকে আসতে, এবং চারপাশের এই ঘটনা তুমি প্রতিনিয়ত তো দেখছো, জানছো, সবই করছো। তোমার কি মনে হয় এই যে ছোট ছোট বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তারা কোন সমাজে গিয়ে দাঁড়াবে? একদমই, এটা তো একটা খুবই খারাপ দৃষ্টান্ত আমরা তুলে ধরছি ওদের সামনে। ওরা তো এখন ছোট, এখনো তো সেই পাঠও ওদের হয়নি যে কোনটা খারাপ কোনটা ভালো। কিন্তু আমার মনে হয় এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে ছেলে বা মেয়ে কাউকে আলাদা করে না, মেয়েদেরকে এটা বোঝানোটা ভুল। বাচ্চাদের যে ছোট থেকে বোঝানোটা হয় যে তুমি মেয়ে, তুমি একটু শান্ত থাকবে, রাস্তায় বেরিয়ে একটু চুপ করে থাকবে, একটু কথা কম বলবে, তাহলেই ভালো হয়। কিন্তু এটা দুজনকে, উভয়কেই সবসময় শেখানো দরকার যে তোমার মধ্যেও একটা সংযম থাকা দরকার, তোমাকেও নিজেকে মেনটেন করতে হবে। একটা সমাজে চলতে গেলে এই মিনিমাম রুলস গুলো তোমাকেও মানতে হবে। একটা মেয়েকে যেমন কিছু কিছু মেনে চলতে হবে, তার পোশাক আশাক সম্পর্কিত যা যা কথা আমরা বলি সব যদি একটা মেয়েকে মানতে হয়, তাহলে একটা ছেলেকেও সেটা মানতে হবে। অ্যাটলিস্ট আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা ছোট থেকে এই শিক্ষাটা ওদেরকে দিতে পারি। কারণ ওরা ছোট থেকে শিখলে ওরা যখন বড় হবে, ওরা যখন যুবক যুবতী হবে, ওরা যেন সমাজের ক্ষেত্রে এই খারাপ দৃষ্টান্তটাকে আর এগিয়ে না নিয়ে যেতে পারে, ওরা যেন এটা বন্ধ করতে পারে। ঠিক, আমরা যেন দেখি যে ওরা ছোট থেকে মেয়েদের ছেলেদের উভয়কেই শেখাতে হবে যে এটা ভালো এটা খারাপ। আর তাদের শিক্ষা তো পরে স্কুল দেবে, বিদ্যালয় দেবে, ইউনিভার্সিটি কলেজ তো পরে দেবেই, কিন্তু আগে আমাদের উচিত ঘর থেকে, বাড়ি থেকে শিক্ষাটা দেওয়া স্টার্ট করা। কারণ বাড়িতে বাবা মা শেখাবে, যার দিদি রয়েছে, দাদা রয়েছে, সবাই শেখাবে তাদেরকে যে এটা ভালো এটা খারাপ, এগুলো তোমরা করো, এটা করো না। এবং মানুষ হিসেবে মানুষকে সম্মান দিতে শেখো। হ্যাঁ, মানবিকতা, মানুষের মধ্যে থেকে মানবিকতাটাই দিন দিন এতটাই হারিয়ে যাচ্ছে যে এত খারাপ খারাপ ঘটনার সম্মুখীন আমাদের রাস্তায় গিয়ে হতে হচ্ছে। কেউ স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বাসে, ট্রেনে, ট্রামে যাচ্ছে। ওই যে মেয়েদের শেখানো হচ্ছে বেশি কথা বলো না,
ওই জন্য তারাই আঘাত পাওয়া গুলো, এই যে মারাত্মক ট্রমাটাইজড হয়ে যাওয়া, সেটাও তারা বলছে না, না। কারণ তারা এটা শিখে বড় হচ্ছে যে আমাদের তো কথা বলতে নেই, হ্যাঁ, যে আমাদের অসুবিধা আমাদের জানাতে নেই। যে সব থেকে বড় কথা যে একটা বাচ্চার কোনো রকম সে যদি কিছু বোঝে যে এটা খারাপ হয়েছে কিংবা কিছু হয়েছে, সে ভয় পেয়ে গেলে তার বাড়ির লোক তাকে আরো ডবল ভয় পাইয়ে দিচ্ছে যে তোমরা ভয় পেয়েছো, চুপ করে যাও, কিছু বলো না, এটা প্রকাশ করো না, এটা প্রকাশ করলে তুমি খারাপ হবে, যে অপরাধ করেছে সে কখনোই খারাপ হবে না, সে ছেলে বলে, হ্যাঁ সে ছেলে বলে সে কোনো খারাপ করলেও সে খারাপ হবে না। একটা মেয়েকেই শুনতে হবে যে তুমি চুপ করো, ওটা বলো না, ওটা খারাপ হয়েছে, ঠিক আছে তুমি ভুলে যাও, এগিয়ে যাও। তাই জন্যই মানুষ আস্তে 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 আস্তে, বড়রাও এক্ষেত্রে এমন এমন ঘটনার সম্মুখীন হচ্ছে যাতে তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে সে কাউকে প্রকাশ করতে পারছে না, প্রকাশ করলে তাকেও খারাপ বলা হচ্ছে যে তুমি এইটা করেছো তাই জন্য হয়তো এরকম হয়েছে, বাকিদের সাথে তো হয়নি, তোমার সাথে কেন হলো, এত লোকের মধ্যে তোমাকে কেন বাছা হলো এই খারাপটা হওয়ার জন্য। কিন্তু বুঝতে পারছে না যে মানুষ বিভিন্ন জন নিজেরা খারাপ জিনিসটা করছে, তারা যে ঘটাচ্ছে, তাই তাদের ভুলটা তাদেরকে বোঝাতে হবে। ভুল যার সাথে হয়েছে সে অন্যায় করেনি, যে অন্যায় করেছে তাকে বোঝাতে হবে যে তুমি ভুল করেছো, এবং শাস্তিটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত, সবার সামনে সবাইকে জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে কেউ এরপরে ওই ভুলটা রিপিট করতে একদম তার আগে তার মনে একবার বাঁধে যে এইরকম ঘটনাটা ঘটেছে, আমার আর করা উচিত না, এরকম ঘটনা হলে এরকম খারাপ কিছু আমার সাথেও হতে পারে। আর সবার ছেলে বলুন মেয়ে বলুন সবারই তো বাড়িতে ভাই বোন দিদি মা বাবা সবাই রয়েছে, কি করে তারা কি করে এরকম চিন্তা ভাবনা মেনটেন করছে, তারা কিভাবে চলছে, তাদের কি ফ্যামিলি বলতে কোনো নিজের পরিবারের মেয়েদের ওই চোখেই দেখে। অবশ্যই অবশ্যই। আর আমি মনে করবো তাদের বাড়ির শিক্ষাটা ঠিকঠাক হয়নি, বাড়ির শিক্ষাতেও কোথায় গোড়ায় গলদ রয়ে গেছে, যাতে তারা এই রকম ভুলগুলো বারবার রিপিট করছে জীবনে। এটা তো স্বাভাবিক, নিজের সন্তান যদি অপরাধ করে তাহলে মা বাবা তো নিজের দায় এড়াতে পারেন না, কিছুতেই পারেন না। যদি বলি আমি জানতাম না, হ্যাঁ আমি জানতাম না, আমি যাদের সন্তান সম ভাবি, এমনকি আমি যাদের সন্তান, আমার যারা সন্তান এবং যারা আমার সন্তান সম, তাদের অপরাধের কথা যদি আমি বলি আমি জানতাম না, তাহলে সবচেয়ে বড় অপরাধী আমি, কারণ আমারই জানার কথা, কেউ আমায় জানিয়ে দেবে না, কেউ জানিয়ে দেবে না, আমাকে হাতের তেলোর মতো তাদের চিনতে হবে, তাদের এতটুকু স্খলন আমাকে বুঝতে হবে, তবেই তো আমি ঠিক মা, তবেই তো আমি ঠিক বাবা। আমি যদি বলি আমায় তো জানায়নি, কেন জানাতে যাবে? তো তুমি কি করছো তাহলে? তুমি কেন বলবে যে আমায় কেউ জানায়নি তাই জানতে পারছি না? ওকে, আমরা এখন আসবো আমাদের ঈশিতার কাছে। আমি দীপিকার কথায় সহমত। আজকে এই পরিস্থিতির পেছনে কোথাও আমার গিয়ে মনে হয় প্যারেন্টিং এ কোথাও প্রবলেম আছে, যে জায়গাটা একদম ও বললো যেটা দীপিকা, গোড়ায় গলদ সত্যি আছে, এবং এই নিয়ে আমরা ভারতবর্ষের লোক অন্তত কথা বলতে চাই না। কোথাও গিয়ে সবাই আমরা বলি যে আমরা তো আমাদের ছেলে মেয়ে আমরা তো বেস্টটাই দিয়েছি, আমরা প্যারেন্টিং, আমার বাচ্চা হলো, আমি কি করলাম, আমার গুগলে চলে গেলাম, গুগল হচ্ছে সবার টিচার, গুগলে চলে গেলাম, গিয়ে গুড প্যারেন্টিং স্টাইল কি জিনিস, কি জিনিস আমি বুলেট পয়েন্টে 6টা পয়েন্ট পেলাম, আমি সেই 6টা পয়েন্ট পড়ে নিলাম যে এইভাবে আমি আমার বাচ্চাকে মানুষ করতে পারবো। এইভাবে কিন্তু বাচ্চা মানুষ করা যায় না বলে অন্তত আমার মনে হয়। বাচ্চা তো ওই ধরনের গাছের বীজ নয় যে এই সার আর এই জল দিলে প্রত্যেকটা গাছ ওরকম ভাবেই বাড়বে। বাচ্চার তো একটা নিজস্ব মনস্তত্ত্ব আছে, একদম। প্রত্যেকটা বাচ্চা ইউনিক, তাদের আলাদা আলাদা নিড আছে, সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পেরেন্ট হিসেবে কোথাও আমাদের অক্ষম আমরা, সেটা আমার বারবার মনে হয়েছে। ঠিক ঠিক। আচ্ছা আমি একটু যাই, বলো। আমি তিনজনের কথাতেই সহমত, কিন্তু আমরা যদি একটু পিছিয়ে যাই আমরা দেখব যে এটা শুধুমাত্র যে মেয়েদের উপর অত্যাচার আমরা যদি ভেবে থাকি, কিন্তু আমাদের সমাজের যেটা পরিবর্তনটা সব থেকে আগে দরকার। মানে শুধুমাত্র মেয়েদেরকে আমরা রক্ষা করব, সমাজ অটুট থাকবে, এই অবস্থায় কিন্তু কখনো হতে পারে না। এবার মেয়েরা আমরা দেখব যে তারা কিন্তু দ্বিবিধ শোষণের মানে এতে রয়েছে শিকার। তারা পারিবারিক ভাবেও শোষিত হচ্ছে, সামাজিক ভাবেও শোষিত হচ্ছে। আমরা দেখি যে আমাদের কন্যা ভ্রূণ হত্যার যে আমাদের একটা এত বড় সমস্যা, এত নির্মমতা সমাজের মধ্যে রয়েছে, সেখান থেকেই তো শুরু। আমরা মেয়েদেরকে কিভাবে দেখছি। এবং যখন কন্যা ভ্রূণ হত্যা ছিল তখন কিন্তু কন্যাটিকে শাশুড়ি বা যা বা বাড়ির
ননদ তারাই নিয়ে গিয়ে তাদের হাতে তুলে দিত, তারা মনে রাখতো না যে আমিও একটা মেয়ে। প্রত্যেককে বোঝানো উচিত যে মেয়েদেরকে, ছেলেরা হলে মেয়েদেরকে সম্মান জানাতে হবে, এটা তো বিশাল ব্যাপার। এটাকে শুধুমাত্র জানাতে হবে বললে হবে না। মানে একটা সমাজ গড়তে গেলে তো আমরা অনেক, আমাদের যারা রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, নজরুল বলুন, আমাদের সবসময় আমরা দেখে এসেছি, নজরুলের কথা আমরা পড়েছি যে সাম্যের গান গাই। সাম্য প্রতিষ্ঠা মানে হচ্ছে এখানে আমাদেরকে ধরে নিতে হবে আমাদের এই যে জগৎ, আমাদের এই যে সভ্যতা, তার অর্ধেক অবদান হচ্ছে পুরুষের, অর্ধেক অবদান হচ্ছে নারীর। এইভাবে তার যদি তার প্রতি যে শ্রদ্ধা আমরা না জানাই, তাহলে এই সমস্যার সমাধান ওইভাবে সম্ভব নয় যে আমি আমার মেয়েকে মানে ক্যারাটে শেখালাম, বা মেয়েকে সাবধান করে চলতে শেখালাম, বা আমার ছেলেদেরকে বোঝালাম যে মেয়েদেরকে রেসপেক্ট জানাতে হবে। তাদের মনের মধ্যে প্রথমে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তাহলে কিন্তু আলাদা করে মেয়েদেরকে সম্মান জানানো বা ছেলেদেরকে সম্মান জানানো ওরকম কোনো গল্প থাকবে না। মনুষ্যত্বর বড় আজকে ভীষণ বিপন্ন, আজকে মানুষের মনুষ্যত্বটাই খুব বিপন্ন, যার জন্য তার মধ্যে পাশবিক যে বৈশিষ্ট্যগুলো খুব প্রকট হয়ে উঠছে। এটাই হচ্ছে ভয়ের ব্যাপার। তার পেছনে অনেক সামাজিক কারণ আছে, সেগুলোকেও আমাদের বিশ্লেষণ করতে হবে। এই যে একটা ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে, ছেলেমেয়েরা যে অবসাদে পড়ে যাচ্ছে, তারা যে পিছিয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি পেছন সারির, এই যে নানা রকমের ফ্রাস্ট্রেশন, হতাশা তার মধ্যে ডেভেলপ করছে, তারা কিন্তু এই নির্যাতনের মাধ্যমে তার থেকে মুক্তি পেতে চাই। তবে আমার যেন কোথাও মনে হচ্ছে জেনারেশন বাই জেনারেশন মা বাবারাই ঠিক শিক্ষিত হচ্ছে না, ফলে তারা না শিক্ষাটা দান করতে পারছেন না। আমার হাতে এতটা জল ছিল, আমি খেতে দিয়েছি, এবার আমার হাতে জল এইটুকু, তা বাকি আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে, তা কতটুকু খাওয়াবো? এই তো মুশকিলের ব্যাপার। একটা বড় কারণ হচ্ছে আমাদের পরিবার খুব সংকুচিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে শিক্ষা দেওয়ার লোকের অভাব হচ্ছে প্রতিমুহূর্তে। আর একটা জিনিসও বোধহয় আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এখনকার ছেলে মেয়েদের না এন্টারটেনমেন্টের জন্য স্টকে খুব একটা কিছু নেই। এবার ধরো তুমি বলছো ফোন আছে, টিভি আছে, ল্যাপটপ আছে, ওকে, তো এবার আমাদের সময় যেমন ফোন টিভি ল্যাপটপ তো ছিল না, গোষ্ঠীর পিণ্ডি, তখন আমরা কি করতুম, আমরা খেলতুম, আমরা বন্ধুরা ঘুরে ঘুরে ছাদে আড্ডা মারতুম, এবার রাস্তায় দৌড়ে দৌড়ে খেলতুম, কত রকম সব খেলা ইত্যাদি, পার্কে এসে। এখনকার ছেলেপুলেরা তো বেরোয় না, পার্ক নেই, ছাতার মাথা, সব পার্ক তো বাড়ি হয়ে যাচ্ছে। এবার সেই খেলার মাঠ নেই, পুকুর নেই, পুকুর বুঝিয়ে বাড়ি হয়ে গেল, পুকুরে কি সাঁতার কাটার উপায় নেই, গলি প্রায় নেই বললেই চলে। তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ওই টিভি, ফোন, মোবাইল। এবার তুমি টিভি খোলো, টিভি খুলে তুমি কি দেখবে? হয় এ ওকে মারলো, রক্তে ভেজা জামা নিয়ে করে এগুলো সবাই হাততালি দিচ্ছে, আচ্ছা হলো। তা নয়তো একটি স্বল্প বসনের সুন্দরী কি পড়ে আছে না পড়ে আছে বুঝতেই পারা যাচ্ছে না, তার মধ্যে সে বৃষ্টিতে ভিজে পড়েছে, দিয়ে সে এবার নাচছে। এইবার ধরো এইটা দেখে যে মানুষগুলো বড় হচ্ছে, বা ফোনে যখন গেম আসে ঠাই 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 খালি মেরেই যাচ্ছে, হ্যাঁ, তো এইটা দেখে যে ছেলেটা বড় হচ্ছে, সে যদি উল্টো দিকে একটা মেয়েকে হেঁটে আসতে দেখে, তার মাথায় কি আসবে? স্বল্প বসনের সুন্দরী ছবিটা আসবে না? তাকে কি খুব দোষ দিতে পারবো আমরা? ধরো এই যে পেরেন্টিং এর প্রবলেম, এটাই প্রবলেম। আমরা আমাদের সন্তানের হাত থেকে মোবাইল সরিয়ে আবার গল্পের বই দিতে পারছি না। কেন পারছি না? আমরাই তো গল্পের বই আজকাল পড়ছি না, তো আমার সন্তানকে আমি কি দেবো? তাহলে কি সে যে এই জগৎটা থেকে মনটা সরিয়ে অন্য কিছুতে যাবে, সে অন্য কিছুটা কি আছে আমার স্টকে যে আমি দেবো? আমি সেদিন একটি বাচ্চাকে দেখলাম সারাক্ষণ খেলছে, কেন না হাতে ফোনটা দিলে না ভালো খায়। মানে একজন মায়ের সেই সময়টা নেই, তার ধৈর্যটা নেই যে সেই সন্তানকে একটু সময় নিয়ে 2 ঘন্টা ধরে খাওয়াবে। সে ভাবছে ফোনটা দিয়ে 2 মিনিটে খাইয়ে দিই। মা কেন হলে? কেউ তো মাথা দিব্যি দেয়নি মা হওয়ার জন্য, থাকতে পারতি চাইল্ডলেস হয়ে, কি দরকার ছিল মা হওয়ার? ভাল লাগছে না এইসব, আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে, জানো, খুব কষ্ট হচ্ছে। আমার 2টো ছেলে পুলে আছে, তো মানে 2টো বাচ্চা কিনে আমি কি করবো আমি ভেবে পাই না। এই যে মেয়ে বলছে আমি ল পড়তে যাব, কোথায় যাবি? কোন কলেজে দেবো? আমি তো শেষে বলছি না বাবা ইগনুতে পড়ো, বাড়িতে পড়ো। আমার বর বলে যা, সব শেষ হয়ে গেল কেরিয়ার। আমি বললাম কেরিয়ার শেষ হোক, জীবনটা যেন শেষ না হয়। এবার আমি তো একটা ভয় থেকে বলছি, সত্যি তো ইগনুতে পড়ে কেন পড়বে সে কেন যাবে না? তার কেন সেই খোলামেলা পরিসরটায় পাঠাতে আমি মা হিসেবে ভয় পাবো?
কেন পাবো? কেন এই এই ট্রমার মধ্যে আমাকে নিজেকে ফেলতে বাধ্য করা হচ্ছে? খুব খুব কষ্টের জায়গা। যাই হোক, এটা নিয়ে তো অনেক আলোচনার আছে, আমরা এই আলোচনাটাই যাব, কিন্তু তার আগে নিয়ে নিতে হবে একটা ছোট্ট ব্রেক। তার একটা কারণ আছে, সেটা হলো আড্ডার সঙ্গে চা কফি ম্যান্ডেটারি। চাই বুলাও, কফি বুলাও, ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন, আসছি নিয়ে ফেরত গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। নমস্কার, ফিরে এলাম বিরতির পর সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আজকের আলোচনা বড়ই গুরু গম্ভীর আলোচনা, কিন্তু এই আলোচনাকে তরল করার কোনো শক্তি আমার হাতে নেই, কারণ এই গুরু গম্ভীর পরিবেশটার মধ্যে দিয়ে এখন আমরা প্রত্যেকে যাচ্ছি। এই মানসিক চাপ এখন আমাদের প্রত্যেকের ওপর, কি নারী কি পুরুষ, শুধু নারী কেন, একজন নারীও কত অবলীলায় তার প্রেমিকের সঙ্গে যুক্তি করে তার স্বামীকে মেরে ফেলছে। নির্মমতা প্রতিটি মানুষের মধ্যে একটু একটু করে চারিয়ে যাচ্ছে। মনুষ্য শরীর কি দ্রুত অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, মৃত্যু কোনো দাগ কাটছে না মানুষের মনে। কোন দিকে যাচ্ছি আমরা? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে একটু ধরো ঈশিতাকেই বলি, ব্যক্তিগত জীবনে এমন কিছু ফেস করেছো যেগুলো অনেক দিন কাউকে বলতে পারোনি, এই জাতীয় অত্যাচারের কথা? হ্যাঁ, এটা তো আমরা দেখুন, আমাদের ছোটবেলা থেকে আমরা বাসে ট্রামে বড় হওয়া ছেলে মেয়ে, আমিও যেমন অনেক ফেস করেছি, নিশ্চয়ই বলবো। এবারে যখনই বাসে ট্রামের গল্পটা আসে, কোথাও গিয়ে মনে পড়ে যায় কিছু ভয়ানক ঘটনার কথা। ও বাবা! ছোটবেলা থেকে মা শুধু বলতেন যে কোনো কাকু ডাকলে কোলে বসে পড়বে না। তখন আমি অনেক ছোট, অনেকটাই ছোট, কিন্তু কেন বলতো তখনও সেই বোঝার ক্ষমতাই আমার হয়নি। কেন বসবো না সেই উত্তর কিন্তু মা দিতে পারেননি। ঠিক আছে, আস্তে আস্তে বড় হওয়ার পরে আমি লাস্ট যে ঘটনাটার কথা বলছি, আমি তখন টিসিএস এ কাজ করছি, গাড়িটা মিস করে গেছি। বড় আমি, মানে আমার মেয়ে হয়ে গেছে। এই টিসিএস এ ফেরার পর থেকে আমি বাসে উঠি। বাসে ওঠার পরে তখন আমি দেখি যে একজন পুরুষ আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং ক্রমাগত একটা অসভ্যতামের শিকার আমি হয়ে চলেছি। ততদিনে আমি জানি প্রতিবাদ করতে হয়, ততদিনে আমি শিখে গেছি বলতে হয়, কিন্তু বলার পরিণতি আমার সেদিন খুব ভালো ছিল না। আমি বাসের মধ্যে প্রথমে ভদ্রভাবে তাকে বলি যে একটু সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান। কিছুতেই কাজ হয় না, সরে দাঁড়ায়, আবার সে চলে আসে। এবং তারপরে সেটা ক্রমাগত যখন বাড়তে থাকে, তখন আমি, দেখুন একটা মেয়ে না চট করে বলে না এই কথাটা, কারণ আমরা শিখিনি বলতে। যখন আমরা শুরু করি বলা, তখন আমরা কন্ট্রোল করতে পারি না। নিশ্চয়ই, আজকে আমরা সেইগুলো বলারই দিন, আমরা আউটবার্স করি। তখন সেই সময় আমি যখন আউটবার্স করেছি বাসের মধ্যে যে আপনি সরে দাঁড়ান, একজন পুরুষ শুধু আমাকে সাহায্য করেছিলেন, তাকে আমি চিনি না। তিনি বললেন, উনি যখন বলছেন আপনি সরে যাচ্ছেন না কেন, উনি সরে গেলেন, কিন্তু পুরুষটি নেমে যায় বাস থেকে তারপরে স্টপেজে। সিমিলারলি ওই লোকটা আবার চলে এলো এবং ওনার ক্যাটাগরির সব লোকজন সবাই বাসে আমাকে নিয়ে মজা করা শুরু হলো যে কি এমন আছে যে সবাই ওনার কাছেই ঘেসছে। আমার কান থেকে না গরম হাওয়া বেরোচ্ছে তখন। আমি না 2টো স্টপেজ আগে নেমে গেছি, নেমে গিয়ে ওই জিশানের ওই জায়গাটাতে একটা ফুটপাতের উপরে ইট পাতা আছে, ওর উপর বসে পড়েছি। আমি বসে পড়েছি, আমার মনে হচ্ছে যে আমার বাড়ি ফিরে কোনো লাভ নেই, মানে আমি নিজেকে মানতে পারছি না এই সিচুয়েশনটা। আমি হয়তো কিছু করে ফেলতাম সেদিন, আমি জানি না। আমার মা ফোন করে যে মেয়ে কাঁদছে, তুই কোথায়? আমি বললাম, মা তুমি একটু আমার সময় দাও, আমি আসছি। আমি আজ বলছি, আজও আমার গায়ে কাঁটা দিচ্ছে। পরবর্তীকালে এই ঘটনাগুলো আমি আর ঘটতে দিইনি আমার সাথে। কেউ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলে আমি এখন আর অস্বস্তি পাই না। আমি তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করি, কিছু বলবে? ভেরি গুড, এটাই তো, কিছু বলবে? এইটাই তো। কিছুক্ষণ তাকিয়ে থাকেন আমার দিকে, তাকিয়ে থাকার পরে আমাকে বলে, না কিছু বলেন না, বলে ফেলুন না, প্লিজ বলুন। আপনি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন, বলার কিছু চেষ্টা করছেন, আমি বুঝতে পারছি। তখন দেখি আলটিমেটলি সিচুয়েশন গুলো কন্ট্রোল হয়ে যায়। কারণ আমার তাই বারে বারে মনে হয়েছে, এই টপিকটা যখন দেওয়া হয়েছে তখন থেকেই আমি ভাবছি একটাই কথা, মেয়েদের ভীষণ শক্ত হওয়া দরকার। এই যে শেখানো নারী শরীর, কি নারী শরীর, কি পুরুষ শরীর, এই যে পুরুষাঙ্গ যেগুলো আমরা বলছি, যে জেনিটাল অর্গ্যানস ফিমেলের ক্ষেত্রে বা আমরা যখন পুরুষের ক্ষেত্রেও বলি, তখন ওটা কি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট? পুরোটাই তো আমাদের ব্রেনে। আমি এটা নিয়ে বহুদিন আগে বোলান গঙ্গোপাধ্যায়টা লেখা পড়েছিলাম। হ্যাঁ, বোলান্ডির লেখাটাই ছিল এটা যে
যতদিন না একজন নারী বিশ্বাস করবে যে আমার জেনেটিক পার্টস আমার শরীরের অন্যান্য পার্টসের মতোই, এটা স্পেশাল কিছু নয়, এবং যতদিন না একজন পুরুষ বিশ্বাস করবে যে একটা নারীর জেনেটিক পার্স ছোঁয়া এবং একটা নারীর হাত ছোঁয়া সমতুল্য, ততদিন অবধি এই নিগ্রহ কমবে না, যতদিন না এই বিশ্বাস জন্মাবে যে আমার শরীরের কোনো স্পেশাল পার্স ছুঁলে আমি বেশি লজ্জা পাবো না, আমার শরীরের কোনো স্পেশাল পার্স ছুঁলে আমি বেশি দুঃখ পাবো না, আমার গোটা শরীরটাই তোমাকে ছুঁতে দেবো না, সেটা কপাল থেকে শুরু করে পায়ের নখ অব্দি, কোনো অঙ্গ বেশি গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ নয়। ঠিক একই রকম ভাবে একটা পুরুষকেও বুঝতে হবে একটা নারীর কপালে আঙুল দেওয়া আর একটা নারীর স্তন স্পর্শ করা দুটো একই রকম অসম্মান। যতদিন না এই জিনিসটা একটা পুরুষ বুঝতে পারবে এবং একটা নারী বুঝতে পারবে, ততদিন অবধি খুব খুব চাপ, কারণ মেয়েরা নিজেরাই জানিয়ে দিচ্ছে যে কি করলে আমরা লজ্জা বেশি পাবো। পুরুষরাও সেই জায়গাটা জানে, পুরুষরাও জানিয়ে দিচ্ছে যে কি করলে আমরা বেশি আনন্দ পাবো, একটা মেয়ে সেটা জানে। এই জানাগুলোকেই পাল্টে ফেলতে হবে, তা নাহলে আমার সঙ্গে একবার হয়েছিল, এমনি তো টুকটাক প্রতিনিয়ত হয়ে যায়, আর আমি ছোটবেলার কথা বলছি, এখন তো আমি আর মারি না, ছোটবেলায় মারতাম, আর আমি লেফটি, যখন উল্টো দিকের মানুষটা ভাবতো এইবার মারবে সে আমার ডান হাত সামলাতো, আমি বাঁ হাত দিয়ে ফট করে মেরে দিতাম। কিন্তু একবার খুব সিরিয়াস ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, আমি টুবিতে করে যাচ্ছি, বালিগঞ্জ গড়িয়াহাটে নামবো, কাজ আছে কিছু, তো যিনি কন্ডাক্টর গেটে দাঁড়িয়েছিলেন তিনি আমি যখন নামি আমার সঙ্গে অসভ্যতা করেন, এবং আমি তখন ঘুরে দাঁড়িয়ে বলি আপনি আমার সঙ্গে এটা করছেন কেন, এবং তিনি এত দুঃসাহসী ছিলেন সেই সময়টায়, তিনি বলেন কি করেছি আপনি বলুন তো জোরে, মানে আমাকে তখন ব্যাখ্যা করতে হবে, ঠিক যেটা এখন ওটাও মেয়েদের ব্যাখ্যা করতে হয় তাদেরকে কিভাবে তাদের সঙ্গে অসভ্যতা করা হয়েছে, সে যে কি ভয়ঙ্কর জিনিস। তো তখন উনি ওই এক ভরভর্তি বাসে বলেন যে আপনি বলুন আমি কি করেছি আপনার সঙ্গে। আমি তখন বলি সেটা তো আমি বলবো না, কিন্তু ভরভর্তি বাসকে দেখাবো আমি কি করেছি। আমি তার গালে ঠাসে একটি চড় মারি, তখন আমি কলেজে পড়ি, হ্যাঁ, আমি তার গালে একটা চড় মারি, তোমার মতো গোটা বাসের লোক সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো আমি কত খারাপ, কত খারাপ, কত খারাপ, কত খারাপ, অদ্ভুত ভাবে। এবং বাসটাকে তখন তারা বললো ডিপোয়ে নিয়ে যাবে, আমি বললাম চলো ডিপোতে যাবো, আমার গড়িয়াহাটের কাজ গুলি মারো, আমি ডিপোয়ে যাব। ডিপোয়ে গেলাম, বাস থেকে যখন নামছি আমার তখন এত লম্বা চুল, আমি দেখি কে না আমার বেনি ধরে টানছে, বেনি ধরে মানে শারীরিকভাবে নিগ্রহ করছে, আমার বেনিটা ধরে সেই গরুর গলার দড়ি টানার মতো টানছে, আমার লাগছে তো, আমি ঘুরে তাকিয়ে দেখি এক ভদ্র মহিলা, বেশি 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 ঢং বেশি, এবং তার সঙ্গে আরো কিছু শব্দ, কিন্তু আমি সেদিন আমার ওই জায়গাটায় স্ট্রিক্ট ছিলাম যে আমি জানি উনি অসভ্যতা করেছেন আমার সঙ্গে, এটা মিথ্যে নয়। তো একদিন না একদিন একটা না একটা সময় তো সত্যিটা বেরোবে, তো আমি ওখানে রইলাম বসে 1 ঘন্টা 2 ঘন্টা, ভিড় জমে গেছে, বলছে আপনাকে বলতে হবে আপনি মেরেছেন, সরি, আমি বলবো না। এবার মুশকিলটা কি হচ্ছে, ওদের তো ছুটির সময় হয়ে যাচ্ছে, ডিউটির সময় শেষ হওয়ার, ওরা তো অস্বস্তিতে পড়ছে, তারা বাড়ি যাবে না আমাকে পাহারা দেবে, উনি বলছেন চলে যাবেন না, আমি তো আপনাকে সরি বলিনি এখনো, আপনি কেন যাবেন, থানায় খবর দেন, পুলিশ আসুক, ইত্যাদি ইত্যাদি। আলটিমেটলি কিন্তু ওই কন্ডাক্টরকে বলতে হয়েছিল সরি, কিন্তু আমি ছোটবেলা থেকে ভয়ঙ্কর ডাকাবুকো ভাবে বড় হয়েছি, সব মেয়ে তো সেভাবে বড় হয় না, ফলে এতটা যুদ্ধ করার মতো ক্ষমতা সব মেয়ের তো থাকে না। তুমি অল্প বয়সে এরকম কিছু ফেস করেছো? হ্যাঁ, এবার ইউনিভার্সিটি কলেজে যাতায়াতের সময় এর জন্য কি বাবা মারা আগের থেকে শিখিয়ে দেন, ট্রেনে যখন যাবি সবসময় লেডিসেই উঠবি, জেনারেলে ওঠার দরকার নেই। এবার কেন কি আছে কি বৃত্তান্ত আমরা তখন জিজ্ঞাসা করি যে কেন এমনি যাই না, বন্ধুরা তো সবাই যাবে, আমাদেরও তো কলেজে পড়ি, বন্ধু বান্ধব সবাই রয়েছে, বন্ধুও যেমন রয়েছে বান্ধবীও রয়েছে, তাহলে সবাই একসাথে যাই না জেনারেলে। বাবা মা বলে দেয় যে না
লেডিসেই যাবি, কারণ মানুষ তো তারা এতটা খারাপও হতে পারে যেটা তুই হয়তো সহ্য করতে পারবি না কিংবা কিছু, তখন অতটা বুঝতে পারিনি। কিন্তু এখন যখন নিজে একজন দিদি, নিজের বোন যখন বেরোয়, আমি কিন্তু বলে দিই যে তুই কিন্তু লেডিসেই যাবি, জেনারেলে যাওয়ার দরকার নেই। কারণ আমরাও সেটা বুঝেছি রাস্তাঘাটে চলতে ফিরতে। আপনি হাওড়া স্টেশনে, যে কেউ হাওড়া স্টেশনে যদি কলেজ টাইমে যদি কেউ যায়, দেখতে পাবে প্রত্যেকটা মেয়ে যে যাচ্ছে স্কুলে হোক কলেজে হোক, ব্যাগটা সামনে। ছোট থেকে শিখিয়ে দেওয়া হয় যে ওইভাবে ব্যাগটা নিয়ে যাবে, কারণ তোমার তো বিপদ হতেই পারে। এটা তো একদম সবাই মানে চোখে দেখে এখন সবাই জেনে গেছে, সবাই এভাবেই যায়। আমাদের দেখতে দেখতে অভ্যস্ত। এই ট্রেনে উঠলেই ঠিক আছে, জেনারেলে উঠলি কি যেখানে উঠলি ব্যাগটা সামনে নিয়ে নে, ব্যাগটা পিঠে নেওয়ার দরকার নেই, কারণ মানুষ তো অনেক রকম, খারাপটাই বেশি। কেন এটা করতে হবে, কেন করতে হবে, এটাই আমাদের প্রশ্ন, যে আমাদের কেন এটা করতে হবে এবং কেন আমরা এর কোনো সুফল পাচ্ছি না, আমরা কেন এটার থেকে বেরিয়ে আসার কোনো পথ পাচ্ছি না। এবং এই মানুষগুলোই ওই ভিড়ের মেয়েটাকে যখন একলা রাস্তায় পাচ্ছে, তখন তার প্রবণতা আরো বেড়ে যাচ্ছে, আরো বেশি অসভ্যতা করার, এবং তার ফলস্বরূপ এই কাণ্ডগুলো ঘটছে। এবং অদ্ভুত ভাবে মানে, আর তুমি লেডিস কম্পার্টমেন্ট বলছো, মেয়েরাই তো মেয়েদের শত্রু হয় না? একটি রেপ মেয়ে তার সবাইকে তার মা বলে, বাবু কাউকে বলো না, সবাই বলবে তুমি খারাপ। অন্তত কদিন আগেও বলেছে, এখন বলছে না। এখন মারা সামনে গিয়ে বলছে কে করেছো এসব খুঁজে বার করে দাও, তার গালে দুটো থাপ্পড় মারবো, তাকে মারবো। এই মায়েদের আরো অনেক আগে পাওয়া উচিত ছিল আমাদের সমাজের, তাহলে হয়তো এত দূর গড়াতো না জিনিসটা। যাই হোক, আড্ডা তো আমাদের চলবে। এই এমন একটা বিষয় তো বলতে শুরু করলে শেষ হয় না। তাহলে আমরা তোমার থেকে একটু শুনি। আচ্ছা, আমার ছোটবেলাকার এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আপনারা যেটা বললেন সেটা বাইরে, বাসে, ট্রামে, ট্রেনে। আমার কিন্তু বাড়ির মধ্যে খুব কাছের পরিবারের সদস্যের দ্বারা। আমি আজ অব্দি কাউকে বলতে পারিনি ঘটনাটা, এবং আজকে জানি না কিভাবে বলছিও। মানে আমি তো নিজে একজন মন নিয়ে কাজ করি, সাইকোলজি পড়ি, রোজ এই সমস্ত ঘটনা দেখি, কিন্তু আমি নিজেরটা কাউকে বলতে পারি না। আজকে হয়তো টপিকটা এরকম যে বলছি বা বলে ফেলছি অবশ্যই। আমার সম্পর্কে দাদা, তিনি, আমিও তখন অনেকটাই ছোট। দিনের পর দিন উনি আমাকে তখন ঠিক মানে আমি যেখানে বড় হয়েছি সেখানে ওই কেবল টিভি ব্যাপারটা অতটা কমন নয়। তো বিকেলের দিকে একটি অনুষ্ঠান হতো, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, আমার খুব ভালো লাগতো দেখতে। বাচ্চাদেরই একটি অনুষ্ঠান হতো, ওই হরেক রকম বা চিচিং ফাঁক ওরকমই কিছু একটা। তো আমাকে যিনি পড়াতে আসতেন, তিনি আসার আগে আমি কিছুক্ষণ এই অনুষ্ঠানটা একটু গিয়ে দেখে আসতাম। তো কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছিলাম, আমি যখনই যাচ্ছি, মানে টিভিটা ছিল আমার কাকুর ঘরে, আমাদের ঘরে ছিল না। তো কাকিমণি চালিয়ে দিয়ে উনি তার নিজস্ব কাজে চলে যেতেন, বলতো ঠিক আছে তুমি দেখো, তুমি চলে যাও, আমি এসে বন্ধ করে দেব। কয়েকদিন থেকে আমি দেখছি, আমি যখন যাচ্ছি সেও তখন আসছে, এবং কোনো না কোনো অছিলায় আমার শরীরে ছোঁয়ার চেষ্টা করছে। প্রথম আমি বুঝতে পারিনি, দাদা তো, তার সাথে তো আমার স্নেহের সম্পর্ক হওয়ার কথা, তাকে আমি আর কত ছোট বয়সে তখনকার দিনে আমি কি করে বুঝবো বলুন তো, যে কোন ছোঁয়ার কি মানে তাই তো জানে না। হ্যাঁ নিশ্চয়ই। তো আমি বেশ কয়েকদিন ধরে দেখছি অস্বস্তিকর একটি পরিস্থিতি হচ্ছে। 3 দিন হলো, 4 দিন হলো, 5 দিনের দিন আমি যেই সময়টা ওই ঘরে ঢুকেছি, ও সেই সময়টা ঘরে আসে ঢুকে, এবং হঠাৎ করে সেই দিনই আমার মা এসে উপস্থিত হন সেখানে কোনো একটি কাজে। পেছনে একটি বাগান ছিল, ওই বাগানের কিছু একটা কাজে মা এসে উপস্থিত হন। আমাকে বলল, তুমি এখানে কি করছো? আমি বললাম, মা আমি ওই কি মানে ওই প্রোগ্রামটা দেখতে এসেছি। বলল, তো দাদা এখানে কি করছে? আমি মায়ের মন তো হ্যাঁ, আমি না মানে থতমত খেয়ে গেছি, আমার চেয়ে বেশি ভাবাচাকা ও খেয়ে গেছে। ও বললো, না মানে আমি ওই তখন খেলা কিছু একটা ওরকম বলে থামাচাপা দেওয়ার চেষ্টা। মা বললো, তুমি ঘরে চলে। ঘরে চলে যাই, খুলে বলতে পারিনি, এবং
আমার মাও তখন জিজ্ঞাসা করেনি, হয়তো মাও ভাবতে পারেনি যে এরকম একটি ঘটনা ঘটে গেছে। উফ। বর্তমানে ঈশিতাদি যখন বললো বা দীপিকা তুমি যখন বললে প্রতিবাদ করাটা উচিত, শিখে গেছি এখন প্রতিবাদ করা। এই প্রতিবাদ করাটা না একটা বাচ্চাকে শেখানো উচিত। ঠিক কথা। একদম ছোট থেকে শুনুন, বাচ্চা হওয়াটা না আমার সম্পূর্ণ একটা প্যাশন, একটা ইচ্ছে। এটা ওই নয় যে আমাকে চেকলিস্ট মেলাতে হবে, বিয়ে করেছি তার মানে বাচ্চা নিতে হবে না, নিতে হবে না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আমি তো নিজেই বলি, আমি একজন মেয়ে, আমি এখানে একটি ক্যামেরার সামনেই বলছি, আমার এই বিয়ে করা বা বাচ্চা নেওয়ার মতো এই জিনিসগুলোর মধ্য দিয়ে যেতে এখনো অবধি আমি কমফোর্টেবল নই। তাই বাড়িতে বারবার বলা সত্ত্বেও আমি ব্যাপারটাকে এড়িয়ে গেছি যে আমি তো তৈরি নই এখনো, কেন আমাকে সমাজের মুখ চেয়ে বিয়ে করতে হবে, তারপরে তুমি বাচ্চা নিতে হবে। একদম নয়, একদম না, এটার প্রশ্নই উঠছে না। সমাজের মুখ চেয়ে, পরিবারের মুখ চেয়ে আর মেয়েরা কিছু করবে না। মেয়েরা সেটাই করবে, তার নিজেদের যা ইচ্ছে করবে, এবং সেই ইচ্ছের কথা আমরা শুনবো ব্রেকটা হয়ে যাওয়ার পর, তাই তো? ছোট্ট একটা ব্রেক শেষ হলেই চলে আসছি সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, জার্নি টুয়ার্ডস ট্রুথ। একটু অপেক্ষা করুন। ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি, যেটা কুসুমিতা আজকে বললেন যে আমি এখনো বিয়ে বা সন্তান ধারণের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। এই পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে মানসিকভাবে প্রস্তুত হতে দিচ্ছে না। ঠিক একই রকম ভাবে আমার অনেক চেনা জানা মানুষ আছেন, পুরুষ বলুন নারী বলুন, তারা বলেন আমরা যা যা ফেস করেছি ছোটবেলায়, ছেলেরাও তো অনেক যৌন নিপীড়নের শিকার হন, তাহলে আমরা যা যা ফেস করেছি, আমার ভয় হয় আমার সন্তানকে যদি আমি তার থেকে আর আগলাতে না পারি, তার থেকে বাবা বাচ্চা হওয়ার দরকার নেই। তো আজকের এই জনবিস্ফোরণের যুগে আমি সন্তান আনলাম না, সেটা অন্য কারণ, কিন্তু এই পারিপার্শ্বিক নির্মমতার কারণে আমি সন্তান আনলুম না। আমার মা বাবা হতে ইচ্ছে করার সত্ত্বেও ভয়ে আমি সন্তান আনলাম না। এ কোথায় চলে যাচ্ছি আমরা? আমরা আসবো তোমার কাছে। এমনিতে তো আমরা শুনলাম এই যে অভিজ্ঞতা, আমাদের ঈশিতা বলল, কুসুমিতা বলল বা দীপিকা বলল, এটা সবাই আমরা মেয়েরা বোধহয় কম বেশি, খুব কমই ব্যতিক্রম আছে যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়নি। সে আমার ক্ষেত্রেও ঘটেছে, স্কুল কলেজে গিয়েছি, নানা রকম ভাবেই শরীর ছোঁয়া, এর মধ্যে একটা না কিরকম একটা মানে হীনমন্যতা বোধ কাজ করে, যে আমাকে এই পণ্য হিসেবে দেখছে। এই যে আমাকে পণ্য হিসেবে দেখছে, আমাকে একটা মানুষ হিসেবে দেখছে না, এটা একটা মেয়েকে কিন্তু অনেকটা পিছিয়ে দেয় মানসিকভাবে সে, হ্যাঁ, পিছিয়ে দেয়। তাহলে কি আমার কোনো মানে শরীরকে আমি শরীরের ওপরে যেতে পারছি না? আমার মেধা, আমার মনন এখানে কি কিছুই কাজ করছে না? মানে আমি কি শরীর সর্বস্ব কিছু একটা, মানে এই বোধটা কিন্তু ছোটবেলা থেকেই মেয়েরা, যেমন কুসুমিতা যেমন বললো যে অনেক ছোটবেলায় ও বুঝতে পারছে না, কিন্তু ও কিন্তু বুঝছে যে সেই স্পর্শটা ঠিক ভালো স্পর্শ নয়, যেটা এখন বাচ্চাদের আমরা বলি গুড টাচ ব্যাড টাচ, এখন সেটা আমরা শেখাচ্ছি এখন। কিন্তু এটা বোধহয় আমাদের প্রকৃতিগতভাবে খুব ছোট থেকেই আমরা শিখে যাই। তো এরকম তো অনেক ঘটনাই জীবনে ঘটেছে, তার মধ্যে দিয়ে আমরা এসেছি। তবুও আমি মনে করি আমরা মানে অনেকটাই সুবিধাভোগী শ্রেণীর মেয়ে। আমি এটা এখনো মানি যে অনেকটাই। কিন্তু আমি তো অনেককে দেখেছি, আমি মানে খুব আমার চাকরি সূত্রে প্রান্তিক জায়গায় আমি কাজ করেছি, কালিয়াচক 2 ব্লকের মতো জায়গায় কাজ করেছি, সেখানে বা অন্যান্য অনেক জায়গা থেকে আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এই যে সামাজিক বৈষম্য, যে অর্থনৈতিক বৈষম্য যে আমাদের মধ্যে রয়েছে, তার কিন্তু প্রধান এবং মূল শিকার হচ্ছে মেয়েরা। আমরা দেখেছি যে একটা কি হচ্ছে যে ধনী দরিদ্র, মানে আমরা অনেক আগে থেকে জমিদার ব্যবস্থা, জমিদারি ব্যবস্থা, তার মানে ফিউডাল যে সিস্টেমটা ছিল, প্রত্যেকটি প্রজার ঘরের মেয়েরাই ছিল, মেয়েদেরকে দিতে হবে, মানে এই যে দিতে হবে এবং সেটা মেনে নিচ্ছে, তার মানে কি মেয়েরা তাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও তাদেরকে যেতে হচ্ছে। দেবদাসী প্রথা আমরা যেটা যা কিছু দেখবো পুরোনো জায়গা থেকে, এই ইচ্ছের বিরুদ্ধে যাওয়াটা আজকেও আছে। হ্যাঁ, তাই তো ঘটলো, তাই তো দেখলাম, মেয়েরা তো বললো যেতে হবে।
যেতে হচ্ছে আর কি এরকম। এখনো আমরা শুনি, জানি না সেটা আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই, কিন্তু শোনা যে কর্পোরেট, বিশেষ করে কর্পোরেট সেক্টর, মানে এখনো সরকারি জায়গায় ব্যাপারটা কম আমি বলবো। কর্পোরেট সেক্টরে চাকরি করতে গেলে কিছুটা মেয়েদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই যে করতে হচ্ছে, বা আমরা শুনেছি যে সিনেমায় রোল পাওয়া নিয়ে সেখানেও কিছুটা কম্প্রোমাইজ করতে হয়, এই ব্যাপারগুলো তো আমরা শুনেছি, এটাতে আমাদের নিজস্ব অভিজ্ঞতা নেই। কিন্তু আমি যেখানে কাজ করেছি, মানে নানা রকম সেলফ হেল্প গ্রুপ তৈরি করা থেকে শুরু করে, সেখানে আমরা দেখেছি একটা মেয়ে যদি অর্থনৈতিকভাবে স্বয়ম্বর হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা মোকাবিলা করা অনেক সহজ হয়ে ওঠে। যদি একদম পুরোপুরি যদি নির্ভর করে ফেলে না, সেখানে কিন্তু সেই মেয়ের যেমন আত্মবিকাশের সমস্যা হয়ে থাকে, তার পক্ষে নির্ভরশীলতা এত বৃদ্ধি পায় যে সে তখন আর নিজের কোনো প্রতিবাদটা করার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। সেই জন্য আমাদের উচিত হচ্ছে মানসিক এবং শারীরিক দুটো দিকে সক্ষম হওয়া এবং অর্থনৈতিকভাবে স্বয়ম্বর হওয়া। এই জন্য প্রতিটা মেয়েকে এগিয়ে আসতে হবে। আর আমি আরেকটা কথা একটু বলি, যে আমরা যে সবসময় যে বলছি যে মেয়েদেরও একটা কিন্তু খুব দায়িত্ব আছে সমাজকে সংশোধন করার ক্ষেত্রে, বড় দায়িত্ব। তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে আমার মা বাবার কাছে মানে শিখেছি যে একটা মেয়েকে কিন্তু ওই সবসময় আমরা পুরুষের সমকক্ষ হব না, নিজেকে নিজের জায়গা থেকে উত্তরিত করতে হবে, মানে ওই কোনো সমকক্ষ হওয়ার গল্প নেই। তো সেখানে আমাদেরকে বলা হতো যে একটা সমাজের যে নীতি নৈতিকতা, সেটা মানে শেষ অবধি ধারণ করে রাখে নারী। এটা এটা তার পক্ষে কিন্তু কোনো অবমাননাকর ব্যাপার না, বা তার পক্ষে এটা পিছিয়ে যাওয়া না। যখন নাকি সেই জায়গাটাও ভেঙে পড়ে, তখন সামাজিক অবক্ষয় সম্পূর্ণ হয়। আমাদের কিন্তু এটাও কিন্তু ভাবতে হবে যে আমাদের মেয়েরা আজকে কিভাবে চলছি, মানে মেয়েদেরকে মানে স্বাধীনতা না স্বেচ্ছাচারিতা, কোনটার ব্যাপারে আমরা দেখছি, দুটোই দেখতে হবে। পুরুষদের ভূমিকা নিয়ে আমি তোমায় কি বললাম যে আজকে একটা বাচ্চা ছোট থেকে যখন দেখে বড় হচ্ছে, যে একটি যাকে আমি দেখছি সে ওইভাবে হেঁটে আসে, সে যদি তার উল্টো দিকে আসা নর্মাল শাড়ি পরা মেয়েটির মধ্যে বা সালোয়ার পরা বা স্কার্ট ব্লাউজ পরা মেয়েটির মধ্যে ওই সিক্ত বসনা নারীকে দেখতে পায়, তাকে তো কোনো দোষ দেওয়া যাবে না। দোষ তো সেই মা সেই বাবার, যে তাকে ওটা দেখতে বাধ্য করছে, অন্য কিছু তার হাতে দিতে পারছে না, কারণ তার স্টকে নেই, তো দোষ কার? এগুলো মানতেই হবে। আমাদের যে ঐতিহ্য কৃষ্টি, সেটাকে যদি আমরা ধারণ করি, প্রবলেমটা কোথায়? সেখানে সেটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার মধ্যে তো একেবারে নয়, বাঙালির নিজস্ব সেটা গৌরব। আমরা কেন সেখান থেকে আমরা তো এখনো তো বলছি যে আমাদের ছেলে মেয়েদেরকে আমি এটা অন প্রিন্সিপাল আমি বলছি আজকে এখানে বলছি, আমার 2 ছেলেকে আমি বাংলা মাধ্যমে পড়িয়েছি। সেটা একটা মানে খানিকটা চ্যালেঞ্জিং ছিল যে আমার চারপাশে যারা আছে, আমি যে জায়গায় আছি সব জায়গার তো একই ব্যাপার না। আমার ইচ্ছে ছিল যে না, আমি দেখি তো যে বাংলা মাধ্যমে পড়িও ইংরেজি ভাষা শিক্ষার মধ্যে তো কোনো অসুবিধে নেই, এটা তো শেখাটা তো খুব ভালো জিনিস, কিন্তু সেটা শিখতে গিয়ে আমি বাংলাকে কেন অবহেলা করব? আমার নিজের মায়ের ভাষা, এটাকে আমি কেন অবহেলা করব? আচ্ছা, সেটা বাংলায় যা শক্ত শক্ত শব্দ আছে সেগুলো কটা ইংরেজি ফটফট করে বলতে পারবে? কিন্তু আমি এটাই একদিকে, এইদিকে আমি আমার মানে বলতে পারি যে ওরা বাংলাটাও যেভাবে শিখেছে, মানে যেভাবে ভালোবেসে শিখেছে, ইংরেজিটাতেও কিন্তু সেইভাবেই ভালোবেসে। ভাষা শিক্ষা মানে যে কোনো ভাষা, জাতির ভাষা, সেটা সবসময় সমৃদ্ধ হয়, এর মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে বাংলাটাকে অবহেলা করে ইংরেজি শিখতে হবে। ওই তো, শেখরকে অবহেলা যদি করো তাহলে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে শুধু ভাষা দিক থেকে নয় তো, আমরা আমাদের ঐতিহ্যকে ভুলতে বসেছি, আমাদের কৃষ্টিটাকে ভুলতে বসেছি। এই জায়গাটাও আমাদেরকে ভাবতে হবে। আর একটা কথা ভীষণ ভাবে উঠে এলো যে কথাটা, সেটা হচ্ছে দুটো কথা উঠে এলো। এক হলো প্রতিবাদ করতে শিখতে হবে, প্রতিবাদ করতে শেখাতে হবে। তোমাকে বলতে নেই তা নয়, তোমায় বলতে হয়। যা যা জিনিস তোমার খারাপ বলে মনে হচ্ছে সেটা বলো, মুখ ফুটে বলো, লুকিও না। কে তোমায় খারাপ ভাববে ভারী বয়ে গেল, জেনে রেখো তোমার মা তোমার বাবা তোমায় খারাপ ভাববে না। এই ভাবনাটা সন্তানের মধ্যে সঞ্চারিত করুন, তাহলে সে তার সঙ্গে যা যা গোলমাল হচ্ছে আপনার সঙ্গে শেয়ার করবে। আর যতদিন সে দেখবে আপনি এবং আরেকজন, তার মা এবং বাবা দুজনে তার পাশে আছে, তার সঙ্গে ঘটা সমস্ত অসম্মানের মোকাবিলা করছে, চুপ করে মেনে নিতে বলছে না, তখন সে উল্টো দিকের লোকটাকে কিছু বলবে না। অ্যান্ড সেকেন্ডারি সিলভার টনিক, সক্ষম হন, সক্ষম করুন, মাথা উঁচু করে দাঁড়ান। উল্টো দিকের লোক আপনাকে অত্যাচার করার আগে দুবার ভাববে। আবার দেখা হবে বন্ধুরা, আবার এই ধরনের কোনো টপিক নিয়ে এইরকম সুন্দর সুন্দর আমাদের অতিথিদের সঙ্গে। অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা এলে আমাদের অনুষ্ঠান
ধন্য হলো তোমরা এলে বলে, খুব ভালো লাগলো। ভালো থাকো। তোমাদের জন্য আমাদের তরফ থেকে ছোট্ট উপহার আছে। উপহার তুলে দেবে, ভালোবাসার উপহার, আবরণ। আবরণ রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বাংলা ও বাঙালির নানা ঐতিহ্যপূর্ণ শাড়ির সম্ভার এবং সেই সঙ্গে নানা প্রদেশের শাড়ি এবং পুরুষদের অসাধারণ কালেকশন কোথায় পাওয়া যাবে? আবরণ। ট্রিজিতা চলে এসেছে আমাদের তরফে উপহার নিয়ে। এসো, আমাদের মিষ্টি টিমমেট। এটা তোমার জন্য বিশাখা। থ্যাংক ইউ। তোমার জন্য দীপিকা। কুসুমিতা। ধন্যবাদ। ঈশিতা। অনেক ধন্যবাদ তোমাদেরকে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আর আপনাদেরকেও অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ প্রয়োজনীয়, জানাবেন এবং অপেক্ষা করবেন। শিগগিরই আসছি আবাসা নিয়ে, গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ।